আমাদের প্রথম গল্প কর্তার ভূত রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গ্রন্থের অন্তর্গত। 1922 খ্রিস্টাব্দে এই লিপিকা গ্রন্থটি প্রকাশিত হয়। এই লিপিকা গ্রন্থের 24 সংখ্যক রচনা আমাদের পাঠ্য কর্তার ভূত। এই গল্পে একটা সংকেতময় আখ্যানের আভাস রয়েছে। প্রকৃতপক্ষে এটি একটি রূপকধর্মী রচনা। রূপক গল্প বলতে এমন গল্পকে বোঝায় যেখানে আপাতভাবে বাইরের একটি আখ্যান থাকে, কিন্তু সেই বাহ্য বা বাইরের আখ্যানটি গল্পের মূল বক্তব্য নয়। মূল বক্তব্য বা তাৎপর্য নিহিত থাকে ব্যঞ্জনার মধ্যে। এই গল্পে আমরা দেখব কর্তার ভূত গল্পে কর্তার মৃত্যুর পরেও প্রজাদের ঘাড়ে চেপে বসে থাকে কর্তার ভূত। আমরা পরনির্ভর। আমাদের এই পরনির্ভরতার ফলে আমাদের কাছে বা দেশবাসীর কাছে অনুসরণযোগ্য কোনো কর্তৃত্বকারীর অস্তিত্বের রূপক হলো কর্তা, যে আমাদের কর্তৃত্ব করে চলেছে। আর ভূত হলো অন্ধকারাচ্ছন্ন মনের কুসংস্কার আর ভয়ের রূপক। ভূত শাসনতন্ত্রের যে তত্ত্বজ্ঞানী, তারা আসলে এই স্বৈরাচারী শাসনযন্ত্রকে বা রাষ্ট্রযন্ত্রকে টিকিয়ে রাখার একটা অস্ত্র। ভুতুড়ে জেলখানা রাষ্ট্রশক্তির পীড়ন যন্ত্র। তবে বাস্তব জেলখানার যে পীড়ন, সেই পীড়ন রূপের পাশাপাশি ভুতুড়ে জেলখানার আরও একটা রূপক এখানে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে এই ভুতুড়ে জেলখানার গারদ চোখে দেখা যায় না। আসলে এই জেলখানার দেয়ালহীন গারদ মানুষের অন্ধ মনেরই বন্দিশালা। অসচেতন মনের মধ্যে অজ্ঞতা, কুসংস্কার এবং ভীতি এই অদৃশ্য বন্দিদশা তৈরি করে। আর এই গল্পের খোকারা হলো নবপ্রজন্মের রূপক। স্বভাবচঞ্চল খোকারাও এই ভূতগ্রস্ত দেশে নিদ্রিত ঘুমিয়ে রয়েছে। অতএব দেশের খোকাদের বা যুব সমাজের এই নিশ্চেষ্টতার সুযোগ নিয়ে বর্গী বা বুলবুলি রূপ সুযোগ সন্ধানী লুণ্ঠনকারীর দল যে এদেশে আক্রমণ করবেই বা তাদের আক্রমণটা যে হবেই, এটা নিয়ে কোনো সন্দেহ থাকে না। এই ভূত শাসনতন্ত্র থেকে মুক্তির পথ নির্দেশ দেবার কারণেই রূপকের সাহায্যে রবীন্দ্রনাথ এই গল্পের অবতারণা করেছেন। এবার গল্পটা মূল আলোচনায় আমরা প্রবেশ করছি। বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল, তুমি গেলে আমাদের কি দশা হবে? শুনে তারও মনে দুঃখ হলো। ভাবলে, আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে? তা বলে মরণ তো এড়াবার জো নেই। তবু দেবতা দয়া করে বললেন, ভাবনা কি, লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক না। মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। এখানে এই তুমি গেলে আমাদের দশা কি হবে, এই প্রশ্নটা কারা করেছে? দেশের প্রজা সাধারণ। বুড়োকর্তার মরণকালে বুড়োকর্তাকে এই প্রশ্নটা করেছে। এই প্রশ্ন করার কারণটা কি? আসলে বুড়োকর্তার শাসনকালে সবাই কোনো প্রশ্ন না তুলে, মানে প্রশ্নহীন, প্রতিবাদহীন
কর্তা নির্ভর একটা নিশ্চিন্ত জীবন কাটাচ্ছিল। কোনো স্বাধীন মৌলিক ভাবনা আচ্ছন্ন হওয়া বা কোনো চিন্তা ভাবনা করা কোনো প্রয়োজন দেশবাসীর ছিল না। অর্থাৎ কোনো মৌলিক চেতনায় বা মৌলিক চিন্তায় এরা কখনোই নিজেদেরকে ব্যাপৃত করত না। কর্তার নির্দেশ আর কর্তার ভাবনাই দেশবাসীর কাছে শেষ কথা ছিল। তাই কর্তার শাসনাধীনে মানুষ স্বাধীন ভাবনা বা চিন্তার অভ্যাসটাই হারিয়ে ফেলেছিল। তাই কর্তার মরণকালে দেশবাসী উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল যে তুমি গেলে আমাদের কি দশা হবে। আর আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে? এই ভাবনাটা কার? এটা হচ্ছে মৃত্যু পথযাত্রী বুড়ো কর্তার ভাবনা। তিনি এমন ভেবেছিলেন কেন? আসলে বুড়ো কর্তার শাসনকালে দেশবাসী তো কর্তা নির্ভর জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিল। নিজস্ব চিন্তাভাবনার অভ্যাস মানুষের ছিল না। আর সেই জন্যই দেশবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছিল বুড়ো কর্তার মরণকালে তারা কিভাবে জীবন কাটাবে তা নিয়ে। দেশবাসীর এই উদ্বেগ লক্ষ্য করে বুড়ো কর্তা দুঃখ পেয়ে ভেবেছিলেন যে তিনি মারা গেলে তো এই মানুষগুলোকে পরিচালনা করার কেউ থাকবে না। দেশের কুসংস্কারগ্রস্ত অসচেতন মানুষগুলির স্বাধীন চিন্তা, ভবিষ্যৎ স্বপ্ন ইত্যাদি চিরকাল দমিয়ে রাখার মতন তো আর কেউ থাকবে না। সেক্ষেত্রে কর্তার যে স্বৈরাচারী শাসন তার তো অবসান ঘটবে। আসলে এই যে ভাবনা ছিল কর্তার, এর মধ্যে নিহিত ছিল একদিকে কর্তার বেঁচে থাকার একটা স্বাভাবিক বাসনা, অন্যদিকে কর্তৃত্ব হারানোর বেদনা, আধিপত্য হারানোর দুঃখেই তিনি মনে করেছেন আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে। তখন দেবতা দয়া করে বললেন, ভাবনা কি? লোকটা ভূত হয়ে এদের ঘাড়ে চেপে থাক না। মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। দেশবাসীর যে উদ্বেগ বুড়ো কর্তার মরণকালে মানে মৃত্যু হলে তারা কিভাবে জীবন কাটাবে, সে উদ্বেগের নিরসন ঘটান দেবতা। তিনি বিধান দেন বুড়ো কর্তার মৃত্যুর পরেও কর্তার ভূত দেশবাসীর ঘাড়ে চেপে শাসন চালাবে। এর তাৎপর্য কি? মানুষ তো মরণশীল। মানুষ তাই তার অল্প জীবনে বর্তমানকে আরও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে দিতে সচেষ্ট হয়। আগামী প্রজন্মকে মানুষ সভ্যতার সুফলটা দিয়ে যেতে চায়। আর অন্যদিকে ভূত শব্দের অর্থ হচ্ছে অতীত, অর্থাৎ মৃত অতীতের নামান্তরই হলো ভূত। অতীত কেবল একটি স্মৃতিতেই স্থির হয়ে থাকে, তাই তার সে অতীত বা ভূতের মৃত্যু নেই। ভূতগ্রস্ততা আসলে পশ্চাদমুখিতা মানে পিছনের দিকে নিজেকে নিয়ে যাওয়া, এ ব্যাপারেই উৎসাহ দেয়, যার দ্বারা মানুষ কখনো অগ্রগতির পথে এগোতে পারে না। তাই বলছে মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। তার মানে এই পশ্চাদমুখিতা, এই কুসংস্কারগ্রস্ততা, এই অন্ধ আনুগত্য বা অনুসরণ যা এতকাল মানুষ করে আসছিল বা মেনে আসছিল, সেটাই মানুষ আবার সেই পথকেই অনুসরণ করবে।
আর সেজন্যই বলেছে মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো, কেননা ভবিষ্যৎকে মানলেই যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনাই নেই। সকল ভাবনা ভূতের মাথায় চাপে, অথচ তার মাথা নেই, সুতরাং কারোর জন্য মাথা ব্যথাও নেই। দেশের লোক নিশ্চিন্ত হলো কেন? আমরা আগেই বলেছি যে কর্তার শাসনযন্ত্রে দেশবাসী পরনির্ভরতায় এবং অনুকরণ প্রিয়তায় এতটাই অভ্যস্ত ছিল যে নিজস্ব চিন্তা ভাবনা বা ভবিষ্যতের উন্নত চিন্তায় তাদের মধ্যে ছিল না, বা তাতে তারা অভ্যস্তও ছিল না। যাবতীয় ভাবনার পরিশ্রম ত্যাগ করে নিশ্চিন্ত নিদ্রায় তারা মগ্ন ছিল। নিজেকে সুগঠিত করা, দেশ গঠন বা ভবিষ্যতের স্বপ্ন কখনোই তাদের মনকে আচ্ছন্ন করেনি। তাই কর্তার মৃত্যুতে যদি সেই সমস্ত দায়িত্বগুলো নিতে হয়, এই ভেবেই তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল। দেবতা যখন আশ্বাস দিল, সে আশ্বাসে তারা এবার সেই চিন্তা ভাবনার পরিশ্রম আর করতে হবে না, তার থেকে মুক্ত হয়ে তারা নিশ্চিন্ত বোধ করল। সমস্ত ভাবনা চেপে গেল কার মাথায়? ভূতের মাথায়। অথচ তার মাথা নেই, কারোর জন্য মাথা ব্যথাও নেই। ভূতের তো মাথা নেই, ফলে মানুষের জন্য, মানুষের ভালোর জন্য, মঙ্গলের জন্য তার মাথা ব্যথাও নেই। এর মানে কি? কর্তার ভূতের শাসন আসলে যেহেতু সুযোগ সন্ধানী, স্বার্থ সর্বস্ব, নায়েব গোমস্তাদেরই স্বৈরতান্ত্রিক শাসন, সেহেতু তারা দেশবাসীর সুবিধা অসুবিধা বা দেশের উন্নয়ন বা প্রগতির কথা কখনো ভাবতেও চাইবে না। তাই কারোর জন্য মাথা ব্যথা না থাকা ভূত শাসনের এই মানবতা বিরোধী প্রকৃতিটিকেই কিন্তু চিহ্নিত করছে। অন্যদিকে ভূত শাসনতন্ত্রের মানুষদের এই নিরুপদ্রব নিশ্চিন্ততা আসলে মানুষের ভবিষ্যৎ ভাবনাহীনতারই দৃষ্টান্ত। অথচ উন্নততর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবার সাধনাই কিন্তু মানব সভ্যতার মূল সাধনা। মানব সভ্যতার সেই সাধনাকে উপেক্ষা করে এই মাথা ব্যথাহীন নিশ্চিন্ত দিনযাপনকে তীব্র ব্যঙ্গে বিদ্রূপে বিদ্ধ করার জন্যই যেন রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্তব্যটি এখানে উদ্ধৃত করেছেন। তবু স্বভাবদোষে কিছু মানুষ রয়েছে যারা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কানমলা। সেই কানমলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো। তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না আছে বিচার। স্বভাবদোষে যারা নিজে ভাবতে যায় তারা কারা? আমরা দেখলাম বুড়োকর্তার মৃত্যুর পরও দেশবাসী কিন্তু ভবিষ্যৎ ভাবনাহীন, প্রতিবাদহীন, নিরুপদ্রব জীবনযাপনে অভ্যস্ত রয়েছে। কেননা কর্তার ভূতের নামে শাসনতন্ত্রের ভার তুলে নিয়েছে কারা? নায়েব গোমস্তার দল। কিন্তু মানুষের স্বাভাবিক একটা প্রবৃত্তি রয়েছে, সেটা হচ্ছে নিজেকে উন্নত করার চেষ্টা বা চিন্তা ভাবনা করার একটা প্রবৃত্তি প্রত্যেকটা মানুষের রয়েছে। এই স্বাভাবিক এই চেতনাবৃত্তির কারণেই কিছু কিছু মানুষ, কোনো মানুষ এই পরনির্ভরতার শৃঙ্খলটা ভেঙে নিজের ভাবনা নিজে ভাবতে সচেষ্ট হয়ে ওঠে। তখন তাদের দমন করা ভূত শাসনতন্ত্রের পক্ষে কিন্তু আবশ্যিক হয়ে ওঠে। কারণ মানুষ যদি সচেতন হয়ে পড়ে, আত্মনির্ভর হয়ে পড়ে,
ভবিষ্যৎ গঠনের স্বপ্ন দেখতে শুরু করে, তাহলে তো স্বৈরাচারী স্বেচ্ছাচারিতার অবসান ঘটবেই, অনিবার্য। তাই কোনো কোনো মানুষ যখন আত্মভাবনার দুঃসাহস দেখায়, তখন শাস্তি হিসেবে তাদের ভূতের কানমলা খেতে হয়। অর্থাৎ নায়েব গোমস্তা যারা ভূত শাসনতন্ত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের দ্বারা শাস্তি পেতে হয়। সেই শাস্তির হাত থেকে রেহাই বা পরিত্রাণের কিন্তু কোনো উপায় নেই, তার থেকে পালানোরও উপায় নেই। আর সেই অন্যায় শাস্তির বিরুদ্ধে কোনো নালিশও চলবে না, কারণ নালিশ করবে কাকে? স্বৈরাচারী রাষ্ট্রযন্ত্রই তো এখানে বিচার করবে। তাই আত্মস্বার্থে তিনি কোনোদিনই কোনো এই ধরনের অভিযোগ নেবেন না। তাই এই অন্যায় কানমলার জন্য সুবিচারের কোনো আশা নেই, কারণ স্বৈরাচারী রাষ্ট্রযন্ত্র বিচার ব্যবস্থাটাকে প্রহসনে পরিণত করেছে। দেশশুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে। দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন এই চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা। একেই বলে অদৃষ্টের চালে চলা। সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলত। ঘাসের মধ্যে, গাছের মধ্যে আজও এই চলার আভাস প্রচলিত। এই অংশটুকুর তাৎপর্য পরের অডিওতে তোমরা শুনতে পাবে। এই চোখ বুজে চলাই জগতের সবচেয়ে আদিম চলা। তাহলে একথা কারা মনে করে? একথা হচ্ছে ভূত শাসনতন্ত্রের অনুগত তত্ত্বজ্ঞানীরা একথা মনে করে এবং এটাই তারা প্রচার করে। তাদের এই ধারণার কারণটা কী? কারণ হচ্ছে এটাই যে ভূত শাসনতন্ত্রে স্বেচ্ছাচারী রাষ্ট্রযন্ত্র সমস্ত মানুষকে কুসংস্কারের অন্ধকারে ঘুম পাড়িয়ে রাখতে চায়। কোনোভাবেই মানুষ যেন চেতনার আলোকে আলোকিত হতে না পারে, এটাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। এই রাষ্ট্রযন্ত্রের একমাত্র কামনা ছিল যে দেশবাসী পরনির্ভর অন্ধ অনুসরণ এটাকেই মান্যতা দেবে বা এটাকেই মেনে চলবে, আর অচেতন অজ্ঞতাই হবে তাদের জীবনের মূল ভিত্তি। তাই কোনো স্বাধীন চিন্তা, কোনো প্রশ্ন বা বিরুদ্ধতা এগুলো ভূত শাসনতন্ত্রে ছিল নিষিদ্ধ। এই ভৌতিক শাসনকে নিরুপদ্রবে বজায় রাখার জন্য বলপ্রয়োগ ছাড়াও দেশের মানুষকে আরেকটি কৌশলে প্রশ্নহীনতার মন্ত্রে দীক্ষিত করা হয়। সেটা হলো তত্ত্বজ্ঞানীদের এই প্রচার, চোখ বুজে চলাই জগতের আদিম চলা। প্রাণের প্রথম যখন উদ্ভব হয়, তখন জলজ শ্যাওলা আর এককোষী প্রাণীরাই ছিল চক্ষুহীন। তত্ত্বজ্ঞানীরা ভূততন্ত্রের স্বার্থে এটিকেই প্রমাণ আর প্রচার করতে সক্রিয় হয়ে ওঠে। সাধারণ অজ্ঞ মানুষ দীর্ঘকাল ধরে এই মিথ্যা দর্শনের প্রভাবে আচ্ছন্ন থেকে কর্তার ভূতের যাবতীয় স্বৈরাচারকে অন্ধভাবে স্বীকার করে নেয়াই জীবনের একমাত্র অনুসরণ করে নিয়েছে বা জীবনের একমাত্র বাঁচার পদ্ধতি বলে বা পদ্ধতি হিসাবে গ্রহণ করে নিয়েছে। শুনে ভূতগ্রস্ত দেশ আদিম আভিজাত্য অনুভব করে, তাতে অত্যন্ত আনন্দ পায়। তাহলে ভূতগ্রস্ত দেশ আদিম আভিজাত্য অনুভব করে কেন? আসলে এই অসচেতন প্রজারা জাগ্রত সচেতন জীবনযাপনে অনভ্যস্ত। তাই এই ভ্রান্ত দর্শনকেই, মানে চোখ বুজে চলাই জগতের সব থেকে আদিম চলা, এটাকেই
এরা শিরোধার্য করে এবং নিশ্চিন্ত থাকে। এই মিথ্যা দর্শন তাদের যেন আফিমের মতো নেশাগ্রস্ত করে, আর সেই নেশার প্রভাবেই দেশবাসী এই আদিম অন্ধত্বের মধ্যে এক আদিম আভিজাত্য অনুভব করে। এই গৌরববোধ আসলে অসচেতন মনের একটা আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছু নয়। এই গৌরববোধ দেশবাসীর মনুষ্যত্বকে হীনতায় নীচতায় আচ্ছন্ন করে, আর সভ্যতা বিকাশের পথকে প্রকৃতপক্ষে পঙ্গু করে দেয়। ভূতের নায়েব এই জেলখানার দারোগা। সেই জেলখানার দেয়াল চোখে দেখা যায় না, এই জন্য ভেবে পাওয়া যায় না সেটি ফুটো করে কি করে বেরিয়ে আসা যাবে। এখানে জেলখানা বলতে ভুতুড়ে জেলখানার কথা বলা হয়েছে। সাধারণত জেলখানাগুলি প্রকৃতপক্ষে হয় চারদিকে দেয়াল তুলে একটা ঘেরাটোপ বা একটা আবদ্ধ জায়গা, দুর্ভেদ্য দেয়াল, উঁচু দেয়াল যা ভেদ করা যায় না, সেটাই জেলখানার মূল বৈশিষ্ট্য। কিন্তু ভুতুড়ে জেলখানার তো কোনো দেয়ালই চোখে দেখা যায় না। আসলে এটা একটা প্রতীকী। ভূত শাসনতন্ত্রে আমরা দেখলাম স্বেচ্ছাচারী রাষ্ট্রযন্ত্র অসচেতনতা আর কুসংস্কারের অন্ধকারে দেশবাসীকে ঘুম পাড়িয়ে রাখতে চায়। যদি কেউ সচেতন হয়ে ওঠে তাহলে তাকে ভুতুড়ে জেলখানায় বন্দি করা হয়, কিন্তু সেই বন্দি দশার যে পীড়ন সেটা বাইরে থেকে অনুভব করা যায় না। আসলে দেয়ালহীনতা হচ্ছে অসার চেতনার রূপক ছাড়া কিছু নয়। কর্তার ভূতের রাজত্বে কেবল রাষ্ট্রযন্ত্রের পীড়নটাই কিন্তু মানুষের দুর্গতির একমাত্র কারণ নয়। দেশবাসীর অসচেতন কুসংস্কারগ্রস্ত আরামপ্রিয় প্রকৃতিটাও কিন্তু এই দুর্গতির জন্য দায়ী। তাই এই জেলখানা দেশবাসীর আসলে ভাবনাহীন, পরনির্ভরশীল, অসচেতন মস্তিষ্কের মধ্যেই রয়েছে, সেখান থেকেই উদ্ভব হয়েছে। মানুষের মনের ভয় আর সংস্কার দিয়ে এই জেলখানা গড়া, তাই এর দেয়াল চোখে দেখা যায় না। তাই সেই বন্দিদশা থেকে দেয়াল ফুটো করে পালানোর পথও কিন্তু মানুষ খুঁজে পায় না। এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয় তার থেকে এক ছোটাক তেল বেরোয় না যা হাটে বিকোতে পারে। বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ। সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়। তাতে করে ভূতের রাজত্বে আর কিছু না থাক, অন্ন হোক, বস্ত্র হোক, স্বাস্থ্য হোক, শান্তি থাকে। এর অর্থ কী? অর্থ হচ্ছে এই ভুতুড়ে জেলখানার যে ঘানি ঘোরাতে হয়, অর্থাৎ ভুতুড়ে জেলখানার ঘানিতে পিষ্ট হওয়ার পর মানুষের যাবতীয় প্রতিবাদের তেজ বা শক্তিটুকু কিন্তু নিঃশেষ হয়ে যায়। এই জেলখানার ঘানি ঘোরানো অর্থাৎ ভুতুড়ে রাষ্ট্রযন্ত্রে বা শাসনযন্ত্রে মানুষ যে প্রতিনিয়ত পরিশ্রম করছে এবং শাস্তি ভোগ করছে, এর ফলে মানুষের এই পরিশ্রমের কোনো ফসল দেশের অগ্রগতির কাজে ব্যবহৃত হতে পারছে না। সবটাই নিংড়ে নিচ্ছে বা শুষে নিচ্ছে ভূত শাসনযন্ত্র। ফলে সামান্য বিদ্রোহ বা সামান্য বিরূপতাও কিন্তু ভূত শাসনতন্ত্রে দানা বাঁধতে পারে না। ফলে ভূতের রাজত্বে সব কিছুরই অভাব, অন্নের অভাব, বস্ত্রের অভাব, স্বাস্থ্য প্রতি মুহূর্তে বিঘ্নিত হচ্ছে, কিন্তু শান্তি রয়েছে। বলা বাহুল্য এটা শ্মশানের শান্তি। অখণ্ড নিরুপদ্রব একটা শান্তি বজায় রয়েছে ভূত শাসনতন্ত্রে। এখানে আমরা দেখলাম যে ভূত শাসনতন্ত্রে কেউ যদি বিদ্রোহ করে, সঙ্গে সঙ্গে তাকে
ভুতুড়ে জেলখানার ঘানিতে পিষ্ট করা হয়। সেই জেলখানার দারোগা ভূতযন্ত্রের প্রধান নায়েব, স্বয়ং তিনিই হচ্ছেন এই জেলখানার দারোগা। অন্য দেশে, যেগুলো অগ্রসর দেশ, সেখানে সভ্যতার রথচক্রকে সচল রাখার জন্য প্রতিনিয়ত মানুষ কিন্তু পরিশ্রম করছে, নিজের চিন্তা চেতনার অগ্রগতি ঘটাচ্ছে। কিন্তু এই ভুতুড়ে জেলখানার একমাত্র উদ্দেশ্য ভূততন্ত্রের বিরুদ্ধে ওঠা যাবতীয় প্রতিবাদ বা বিদ্রোহের শক্তিকে নিঃশেষ করে দেওয়া, বিনষ্ট করে দেওয়া। অর্থাৎ ভূত শাসনতন্ত্রের জেলখানা হলো একটা পীড়ন যন্ত্র ছাড়া কিছু নয়। এই জেলখানায় প্রশ্নকারীর বিদ্রোহের তেজটুকুকে সম্পূর্ণ নিষ্কাশন করে নেওয়া হয়, আর বিদ্রোহী মানুষটি তখন যাবতীয় শক্তি হারিয়ে ঠান্ডা হয়ে যায়। এ ঠান্ডা হয়ে যাওয়া বলতে শান্ত হয়ে যাওয়া, প্রতিবাদহীন হয়ে যাওয়া। সমস্ত দেশে বিরাজ করে প্রাণহীন একটা মৃত্যুর শীতলতা। মানুষের মৌলিক প্রয়োজন অন্ন, স্বাস্থ্য, শিক্ষার চূড়ান্ত অভাব, কিন্তু শান্তির কোনো অভাব নেই। কারণ এই ভূত শাসনতন্ত্রের ভুতুড়ে জেলখানার ঘানিতে পিষ্ট করে বিদ্রোহীদের যাবতীয় শক্তি নিঃশেষ করে দেওয়া হয়। ফলে দেশ বিদ্রোহ বা বিপ্লবের মতন অস্থির পরিস্থিতি থেকে মুক্ত থাকে, আপাতভাবে দেশে শান্তি বজায় থাকে। এই শান্তি কিন্তু মানব জীবনে সভ্যতার অগ্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ, কারণ এই শান্তি কখনো দেশের বা সভ্যতার অগ্রগতি ঘটাতে পারে না। কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে, অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে, এখানে সে চিন্তাই নেই, কেননা ওঝাকেই আগেভাগে ভূতে পেয়ে বসেছে। ওঝা কাকে বলে? আমরা জানি সর্পবৈদ্য বা যারা ভূত টুত তাড়ায় গ্রাম বাংলায়, তাদেরকেই ওঝা বলা হয়। সংস্কৃত উপাধ্যায় থেকেই বাংলা ওঝা শব্দের উৎপত্তি। ভূতগ্রস্ত মানুষকে মন্ত্র বা নানা বিচিত্র অযৌক্তিক প্রক্রিয়ায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই ওঝাদের কাজ। কর্তার ভূত গল্পে আমরা দেখলাম বুড়ো কর্তার মৃত্যুর পর কর্তার ভূতই দেশের ঘাড়ে চেপে বসেছে। সমস্ত দেশবাসী তখন ভূত নির্ভর, ভূতগ্রস্ত। কিন্তু পৃথিবীতে যে কোনো ব্যাধির বা রোগের প্রতিবিধানের জন্য চিকিৎসা আছে, আর চিকিৎসা করার জন্য অভিজ্ঞ চিকিৎসকরাই মানুষকে রোগ থেকে মুক্ত করেন। কাউকে ভূতে ধরলে বাংলায় বা বাংলার সমাজে ওঝাদের ডাকা হয়, তারাই ভূতের হাত থেকে বা কবল থেকে মানুষকে মুক্ত করেন। কর্তার ভূত গল্পে ওঝা বলতে মানুষের অজ্ঞানতা আর অসচেতনতার যে মূঢ়তা, তার থেকে মুক্তির দূত হিসাবে গ্রহণ করা হয়েছে। কিন্তু ভূত শাসনতন্ত্রে তেমন শিক্ষিত, সচেতন, সতর্ক মানুষ তো নেই, যারা দেশবাসীকে স্বনির্ভরতা, সচেতনভাবে জাগ্রত হয়ে ওঠার জন্য মন্ত্র দীক্ষা দেবেন, এরকম তো কেউ নেই। কারণ সেই ওঝা বা প্রতিবিধানকারীকেও তো ভূতে ধরেছে, ফলে ওঝা টাকার তো দরকারই নেই। অর্থাৎ ওঝারাও তো রাষ্ট্রযন্ত্রের দ্বারা বশীভূত হয়েছে, ফলে মানুষের ভূত তাড়াবে কে? যে সমস্ত মানুষ আধুনিক চিন্তায় চিন্তিত হয়ে, বৈজ্ঞানিক আদর্শে উদ্বোধিত হয়ে, বৈজ্ঞানিক মননশীলতায় ঋদ্ধ হয়ে মানুষের মনের এই অজ্ঞতা বা কুসংস্কার দূর করতে পারত, তাদেরকে প্রতিবাদ মুখর করতে পারত, আত্মসচেতন করতে পারত, তারা নিজেরাই তো ভূত শাসনতন্ত্রে রাষ্ট্রশক্তির পীড়নে নিজেরাই ভূতগ্রস্ত হয়ে রয়েছে। ফলে ওঝা ডাকার চিন্তাই আমাদের দেশে নেই। এইভাবেই দিন চলত। ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা জাগত না, চিরকালই গর্ব করতে পারত এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাঁধা। সে ভবিষ্যৎ ভ্যাঁও করে না, ম্যাঁও করে না,
চুপ করে পড়ে থাকে মাটিতে, যেন একেবারে চিরকালের জন্য মাটি। কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল, সেই হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি, তাই অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল করে রাখবার জন্য, বুকে রক্ত পিষে ভূতের খড়পড়ে ঢেলে দেবার জন্যে নয়। কাজেই মানুষ সেখানে একেবারেই জুড়িয়ে যায়নি, তারা ভয়ঙ্কর সজাগ আছে। এই অংশটুকু আবার পরবর্তী অডিওতে আলোচনা করছি। এইভাবেই দিন চলতো। এর অর্থ হচ্ছে এই অন্ধ আনুগত্য, প্রতিবাদহীন, প্রশ্নহীন, ভূত শাসনতন্ত্রকে নির্বিবাদে মেনে নেওয়া আর ভূতের শাসনে ক্রমশ পিষ্ট হওয়া, এভাবেই কিন্তু মানুষের দিন কেটে যেত। ভূত শাসনতন্ত্র নিয়ে কেউ কোনো প্রশ্ন করতো না, কারো মনে কোনো দ্বিধা, কারো মনে কোনো সংশয় জাগতো না। বরং এই মানুষগুলো চিরকালই গর্ব করে বলতে পারত যে এদের ভবিষ্যৎ জীবনটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাঁধা। এর মানে কি? এর মানে ভেড়াকে যদি মাঠের মধ্যে নিয়ে একটা বাঁশের বা কোনো লাঠির, যেটাকে খোঁটা হিসেবে ব্যবহার করে পুঁতে রাখা হয় এবং ওই ভেড়ার গলায় একটা দড়ি বেঁধে দেওয়া হয় খুঁটোর সঙ্গে, তাহলে কিন্তু ভেড়া ওই দড়িটাকে, ওই খুঁটোটাকে কেন্দ্র করে যেটুকু অংশ রয়েছে সেটুকু অংশই ঘুরতে পারবে, এর বাইরে বেরোতে পারবে না। ঠিক তেমনিভাবেই ভেড়া যেমন দড়ির খুঁটোয় বাঁধা থাকে, মানুষও তেমনি ভূতের খোঁটায় বাঁধা। ভূত শাসনতন্ত্রের যাবতীয় নিয়ম, ভূত শাসনতন্ত্রের যাবতীয় নির্দেশ অমান্য করে তার বাইরে বেরোনোর কোনো সাহস বা শক্তি এদের থাকতো না। এদের ভবিষ্যৎটা পুরোপুরি নিয়ন্ত্রণ করত ওই ভূত শাসনতন্ত্র, এবং চিরকালই মাটির মতো এরা যেন নিস্তেজ, নিরুত্তর এবং জড় পদার্থ হয়েই দিন কাটিয়ে দিত। কিন্তু সামান্য একটা কারণে মুশকিল বাঁধল। মুশকিলটা হচ্ছে এটাই যে আমাদের দেশ ভারতবর্ষের মানুষ ভূত শাসনতন্ত্রকে মেনে নিয়ে নিরুপদ্রব, নিশ্চিন্ত, প্রতিবাদহীন, প্রশ্নহীন জীবনযাপন করলেও অন্য দেশগুলো তারা কিন্তু ভূতগ্রস্ত, মানে কুসংস্কারগ্রস্ত নয়। তারা প্রতিবাদহীন নয়, তারা নিশ্চেষ্ট নয়, তারা প্রশ্নহীন নয়। তারা ক্রমাগত প্রশ্ন করে, তারা দেশের যা কিছু অন্যায় তার বিরুদ্ধে প্রতিবাদ করে, বিদ্রোহ করে। দেশ এবং জাতির অগ্রগতি সম্পর্কে তারা সচেষ্ট। প্রতিনিয়ত তারা যে পরিশ্রম করছে, তাদের চেতনার উন্মেষ ঘটাচ্ছে, তাদের জ্ঞানের যে বিস্তার ঘটাচ্ছে, তা কিন্তু তার দেশ এবং জাতিকে ক্রমশ উন্নত থেকে উন্নততর ভবিষ্যতের দিকে এগিয়ে দিচ্ছে। তাদের পরিশ্রমের যে ঘানি তারা ঘোরাচ্ছে, তার থেকে যে তেল নির্গত হচ্ছে, তা কিন্তু আমাদের দেশের মানুষের মতন ভূত শাসনতন্ত্রে তা নিয়োজিত হচ্ছে না, বরং তা দেশের অগ্রগতির রথের চাকাটাকে সচল রাখার জন্যই ব্যবহৃত হচ্ছে। সেখানকার মানুষ জুড়িয়ে যায়নি, মানে নিস্তেজ হয়ে যায়নি। তারা প্রতিবাদহীন নয়, তারা কর্মমুখর, তারা ভয়ঙ্কর সজাগ তার দেশ এবং জাতির উন্নতি এবং অগ্রগতি বিষয়ে। এটুকু অংশ আমি আলোচনা করলাম আজকে। পরের দিন আবার যখন ক্লাস থাকবে তখন বাকি অংশটুকু আলোচনা করব। যে অংশটুকু আমি আলোচনা করলাম তার মধ্যে সম্ভাব্য যতগুলি প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো আমি পাঠিয়ে দিচ্ছি, এবং তারপর যেহেতু আজকে সময় শেষ হয়ে এসেছে, তোমাদেরকে 5 মিনিট সময় দেব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করবে, এবং 5 মিনিটের মধ্যে প্রশ্ন তোমাদের করার পর আমি সেগুলো উত্তর দিয়ে দেব। যেহেতু এটা একটু কঠিন, একটু সময় নেবে, তোমাদের বুঝতে সময় লাগবে, তাই তোমরা ভালো করে অংশটুকু পড়বে, প্রশ্নগুলো নিয়ে ভাববে, এবং পরের ক্লাসে আমাকে তোমাদের যত প্রশ্ন রয়েছে এই সম্পর্কে তোমরা একে একে সেই প্রশ্নগুলো আমাকে করবে।
তাহলে 5 মিনিটের মধ্যেই তোমার প্রশ্নগুলো পাঠাও, আমি উত্তর দিই এবং তারপরে আজকে আমরা আমাদের ক্লাস শেষ করব।